সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, প্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ে ৯ নম্বর অধ্যায়ে ২য় নম্বর ক্লাসে আছি। আর ২য় নম্বর ক্লাসে আপনারা জানেন যে আমরা ২য় নম্বর শব্দকোষ দিয়ে শুরু করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ২য় নম্বর শব্দকোষে দেখতে পাচ্ছি অহুই। শব্দকোষ ই মানে হচ্ছে ২, সেখানে আছে সুজা। সুজা শব্দের অর্থ হচ্ছে সংখ্যা এবং ফুল্লিউসা। এখানে দেখেন নিউন বাচ্চুমের পরে যখন রিউল থাকে তখন দুইটা মিলে লয়ে লয়ে হয়। এর আগেও বলছি, আজকে বলে দিচ্ছি। আবার যদি দেখা যায় যে নিচেই রিউল আছে এবং উপরে কি আছে, উপরে নিউন আছে। নিচে হচ্ছে রিউল, উপরে নিউন, সেক্ষেত্রেও লয়ে লয়ে হয়। আবার যদি উভয় জায়গাতে রিউল থাকে, নিচেও ধরেন রিউল আছে, উপরেও রিউল আছে, সেক্ষেত্রেও মূলত একই হয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সেই অনুযায়ী এখানে ফুল্লিউসা উচ্চারণটা হচ্ছে। এটার অর্থ হচ্ছে শ্রেণী বিন্যাসকরণ বা শ্রেণীবদ্ধকরণ, এরকম বলতে পারেন। তো আজকে মূলত সূর্য মানে সংখ্যাগুলো আজকে যেগুলো দেয়া আছে এগুলোকে পিওর কোরিয়ান বলা হয়। তাহলে কোরিয়ান ভাষায় দুই ধরনের গণনা আছে, একটা হচ্ছে সাইনো কোরিয়ান আর একটা হচ্ছে পিওর কোরিয়ান। তো এর আগে সাইনো কোরিয়ানের একটা ক্লাস আমার চ্যানেলে আপলোড করেছি, অর্থাৎ সেই ক্লাসটা দেখলে আপনার সাইনো কোরিয়ানটা ক্লিয়ার হবেন। এবং পিওর কোরিয়ানেরও একটা ক্লাস আপনাদের আপলোড করা আছে, এবং সেই একই ক্লাসের মধ্যে একক সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে পরীক্ষায়, এমন একটা ক্লাস আর কি নেওয়া আছে, যে ক্লাসটা দেখলে আর কি আপনারা মূলত একক সম্পর্কে আর পিওর কোরিয়ান সম্পর্কে কোনো রকম সমস্যা আপনাদের থাকার কথা না। তো দেখেন এখানে মূলত একে কোরিয়ান ভাষায় যেটা সাইনো পিওর কোরিয়ান আছে সেটাতে কি বলা হয়, হানান, ২ কে বলা হয় দুল, ৩ কে বলা হয় সেত, ৪ কে বলা হয় নেত, হানাদুল সেত নেত। এখন মূলত সাধারণত হানাদুল সেত নেত এভাবে পড়া হয়, বাট এটা আসলে প্রকৃত অর্থে যখন আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে দেখি বা বিভিন্ন জায়গায় পাই, তখন এটা আসলে আরেক রূপে পাওয়া যায়, সেটা হচ্ছে হান। এটাকে পাওয়া যায় শুধুমাত্র দু, এটাকে পাওয়া যায় সে, এটাকে পাওয়া যায় নে, এই রূপে আর কি দেখতে পাওয়া যায়। তো আমরা দুইটা রূপই মুখস্থ করব, হানাদুল সেতনেত, এরপরে হানদু সেনে, এভাবে মুখস্থ করব। সেই সাথে মূলত থাসত ইয়সত, থাসত মানে ৫, ইয়সত মানে হচ্ছে ৬, ইলগপ মানে হচ্ছে ৭, ইয়াদল মানে হচ্ছে ৮, আহব মানে হচ্ছে ৯, আর ইয়ল মানে হচ্ছে ১০। এখন বিষয় হচ্ছে এইটার মূলত গত শুক্রবারে যে ক্লাসটা হয়েছে, সে ক্লাসে কিভাবে আপনি পিওর কোরিয়ানটা খুব সহজে মনে রাখতে পারবেন, খুব সহজে টেকনিকের সাহায্যে কিভাবে মুখস্থ করবেন সেটা ডিটেইলসে বলা হয়েছে। যে কারণে মূলত এখানে আর আমি আপনাদের ডিটেইলসে এটা বোঝাচ্ছি না। তো এটা আর কি সেখান থেকে দেখে নিবেন, তাহলে সহজে আয়ত্ত করতে পারবেন। তো এখানে মূলত যেটা ব্যবহার করছি একটু খেয়াল করে দেখেন। এখানে মূলত বলেছে ফুলিওসা, অর্থাৎ ক্লাসিফায়ার, অর্থাৎ এটা বলছে শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণী বিন্যাসকরণ। কিভাবে আমরা এটাকে আলাদাভাবে শ্রেণী বিন্যাস করব সেটা মূলত এখানে ব্যবহার করেছে। অর্থাৎ আমরা বলতে পারি এগুলো আসলে একক হিসেবে ব্যবহার করা হয়েছে। তো দেখেন একক সম্পর্কিত ক্লাসটাও অলরেডি আপলোড করেছি। সেখানে বিস্তারিত এককের এমন কোনো প্রশ্ন আর কি নাই যে প্রশ্নটা আপনি অ্যান্সার করতে পারবেন না যদি ওই ক্লাসটা আপনারা করেন। অবশ্যই ক্লাসটা করলে সব ধরনের এককের অ্যান্সার গুলো আপনি অবশ্যই করতে পারবেন। তো ওই ক্লাসটা অবশ্যই দেখবেন, তাহলে এককের একদম বিস্তারিত সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখানে বলছে গ্যাস, যেটা মূলত বস্তুর একক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটা মিয়ং হচ্ছে মানুষের, আবার বুনও মানুষের ক্ষেত্রে। তো দেখেন এই মিয়ং সাধারণ ব্যক্তির ক্ষেত্রে, আর বুন হচ্ছে যেটা আম বলতে পারেন সম্মানিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বুন। মারি মানে হচ্ছে প্রাণীর একক হিসেবে। এই গুয়ন শব্দটা একটু খেয়াল করেন। এই গুয়ন আর আরেকটা আমরা দেখব জাং। একটা হচ্ছে জাং, একটা গুয়ন। জাং হচ্ছে এক পৃষ্ঠা বিশিষ্ট কাগজের ক্ষেত্রে, আর গুয়ন হচ্ছে একাধিক পৃষ্ঠা বিশিষ্ট কাগজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখেন যেটাকে বলা হয় খঙ্গি, এটা মূলত হচ্ছে বলতে পারেন ভাতের বাটি বলতে পারেন। আর খুরুচ শব্দের অর্থ কি? খুরুচ শব্দের অর্থ যে ডিশ বলে বা যেটাকে গামলা বলা হয়ে থাকে। এরপর বলছে ঝপসি, ঝপসি শব্দের অর্থ কি? প্লেট বোঝায়। আর এই জাম শব্দের অর্থ কাপ বা গ্লাসের একক হিসেবে এটা ব্যবহার করা হয়, এবং বিয়ং মানে বোতলের একক হিসেবে এরা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে মূলত আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আসলে এগুলো কিভাবে অ্যান্সার হচ্ছে। এটা নিয়ে আসলে আপনারা দেখা যাচ্ছে যে একক থেকে কিন্তু কোশ্চেন আপনাদের দেখবেন যে একটা করে থাকে। ঠিক আছে? পরীক্ষায় একটা করে এই একক থেকে কোশ্চেন থাকে। তো এককের কোশ্চেন গুলো অত্যন্ত সহজ হয়। আপনারা যদি একটু গুরুত্বের সাথে এটা দেখেন, তাহলে দেখা যাবে যে অনায়াসে ৫ টা মার্ক আপনারা পরীক্ষায় তুলে ফেলতে পারেন। অর্থাৎ সেজন্য আপনাদের কি করতে হবে? সেজন্য আসলে সুন্দর করে প্রত্যেকটা আর কি একক যেগুলো আছে আর সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ানটা সুন্দর করে আপনাদের আয়ত্তে রাখতে হবে। তাহলেই এই সম্পর্কিত যত প্রশ্নই আসুক আপনাদের আর কোনো সমস্যা হবে না। সবগুলো কোশ্চেন যেভাবেই আসুক আপনারা ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন। তো দেখেন এখানে কি বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাতের ২ টা বাটি আছে। তাহলে এখানে বলতে পারেন যেহেতু ভাতের কথা বলছে, তাহলে আপনারা বললেন ফাপ। ফাপ মানে কি? ভাত। ফাপ। ফাপ মানে কি? ফাপ মানে হচ্ছে
ভাত। তাহলে ভাত হচ্ছে যেহেতু ২ টা আছে তাহলে আপনি কি বলবেন? দু। যেহেতু আমরা শিখলাম কি দুল থেকে, সেটার শর্ট রূপ হচ্ছে দু। ২ টাই মূলত ব্যবহার করা হয়ে থাকে। ভাপ, দু। তাহলে ২ টা, এখন ২ টা কি? ২ টা অবশ্যই এখানে বাটি বোঝাবে। আর বাটিকে কি বলে সেটা অলরেডি আপনারা শিখে ফেলছেন যে কঙ্গি। এই কঙ্গি শব্দের অর্থ কি? বাটি বোঝায়। আর তার সাথে একটা পার্টিকেল যুক্ত করবেন, যেহেতু বাচ্চিম নেই তাই রুল পার্টিকেলটা যুক্ত করবেন। যেহেতু এখানে আছে উল-রুল তো এইটাকে সিলেক্ট করবেন। কেন? কারণ এইটার কোনো বাচ্চিম নাই সর্বশেষ। তাহলে এখানে মূলত ফাফ দু খঙ্গি রুল আর দু খঙ্গি রুল মগইয়। অর্থাৎ ভাত ২ বাটি আর কি খাই, এরকমটা বলছে। এরপরে দেখেন এখানে রুটি দেখতে পাচ্ছেন। তো রুটিকে কি বলে আপনারা জানেন? যে পাং। পাং মানে কি? রুটি। এটা কিন্তু আপনারা জানেন। এখন পাং কয়টা আছে? ৩ টা। সে মানে হচ্ছে ৩। সের থেকে হইছে সে। শর্ট রূপটা ব্যবহার হবে। অর্থাৎ ৩ টা। তাহলে যেহেতু এখানে সে হইছে, তাহলে সে আর এটা মূলত বস্তু, আর বস্তুর একক হিসাবে কি ব্যবহার করা হয়? জ্ঞা। তাহলে জ্ঞা এর কোনো বাচ্চিম নেই তাই আপনি এটা ব্যবহার করবেন। জ্ঞা রুল। আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটা একটু খেয়াল করে দেখেন। এটি মূলত মানুষ দেখা যাচ্ছে। তাহলে আমরা লিখব সারাম। সারাম মানে কি? সারাম মানে মানুষ। তাহলে লিখলেন সারাম। এরপর কয়জন আছে? ৪ জন। ৪ এক বলা হয় নে। কারণ নের থেকে হয়েছে নে। আশা করি এটাও মূলত বুঝতে পারছেন। তাহলে এখানে হবে কি? নে। এটা মূলত ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন যেহেতু এটা একক কি ব্যবহার করবেন? যেহেতু এখানে সবগুলো মানুষই অল্প বয়স্ক বা কম বয়স্ক, তো বোঝা যাচ্ছে। তার মানে এটা সাধারণ মানুষের মধ্যে আমরা নিয়ে নিতে পারি। তাহলে এটা কি হবে? মিয়ং। সাধারণ মানুষের ক্ষেত্রে মিয়ং। যেহেতু বাচ্চিম আছে সেক্ষেত্রে ই ব্যবহার করবেন। গা না ব্যবহার করে কি ব্যবহার করবেন? ই ব্যবহার করবেন। কেন? কারণ মিয়ং এর বাচ্চিম আছে এই কারণে। এরপরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি এটা? এটা অবশ্যই পানি। তো পানিকে কোরিয়ান ভাষায় কি বলে? মূল। মূল মানে হচ্ছে পানি। এর সাথে যেহেতু একটা আছে তাই বলবেন হান। হান মানে কি? এক। আর কাপ বা গ্লাসের একক হিসাবে জান ব্যবহার করা হয়। বাচ্চিম আছে তাই আপনি ব্যবহার করবেন এইটা। তাহলে জানুল। তাহলে মূল, মূল মানে পানি। মূল হানজান বা হানজা নুল, হানজা নুল এরকমটা উচ্চারণ করবেন। যেহেতু নিউন উঠে গিয়ে ওখানে ইয়ং এর কাছে বসে যাবে। আর ইয়ং এর কাছে বসলে মূলত এটার উচ্চারণ হয় নুল। তারপরে মাসিয়াইও এটা বোঝায়। ঠিক আছে? হান জান। এটা বলবেন হান জান, সেখান থেকে উচ্চারণ হবে হান জানুল মাসিয়াইও। তাহলে মূল হান জানুল মাসিয়াইও। অর্থাৎ পানি ১ গ্লাস পান করি। এরকমটা বলছে। ঠিক আছে? তাহলে এই বিষয়টা মূলত ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে দেখেন মূলত এখানে ডান দিকে কিছু জিনিস দেয়া আছে যেখানে বলছে কফি অর্থাৎ কফি হান জান অর্থাৎ ১ গ্লাস কফি ১ গ্লাস, কিন্তু ১ গ্লাস না, এখানে ১ কাপ বলবেন। হ্যাঁ? তাহলে কফি অর্থাৎ হান, এখানে জান। জান শব্দের অর্থ কি? জান শব্দের অর্থ হচ্ছে কাপ বা গ্লাসের একক হিসেবে ব্যবহার করা হয়। এখন দেখেন এই যে আমি আপনাদেরকে বললাম মূলত হানা থেকে কি ব্যবহার করা হয়? হানা থেকে মূলত ব্যবহার করা হয় হান। এই হান। তো এই সংক্ষিপ্ত রূপগুলোই মূলত দেখতে পাওয়া যাবে। তো তেমনটা এখানে হানা থেকে মূলত ব্যবহার করা হয়েছে হান। এরপরে দেখেন দুল থেকে ব্যবহার করা হয়েছে দু। এরপরে সেট থেকে ব্যবহার করেছে সে। আর নেট থেকে ব্যবহার করা হয়েছে নে। এটা মূলত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ প্রথম যে ৪ টা বর্ণ আছে ১ থেকে ৪ পর্যন্ত এইটা মূলত আপনাদের কি করতে হবে? শর্ট ফর্মটা আরকি বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। যেমন এখানে পুরো ফর্মটা যখন ইউজ করছে তখন সেটাকে গুণ চিহ্ন দেখাচ্ছে। তার মানে এটা ব্যবহার করতে আপনি পারবেন না। মূলত ব্যবহার করবেন এই শব্দগুলা, শর্ট ফর্ম গুলো। আশা করি এই যে কোরিয়ান ভাষার ১ থেকে ৪ পর্যন্ত যে পিওর কোরিয়ান সেটার যে আরকি শর্ট রূপ আছে সেটার ব্যবহারটা অন্তত বুঝতে পারছেন। এবার আসেন আমরা মূলত ৯ নম্বর অধ্যায়ের ২য় নম্বর যে ব্যাকরণ, মুনভাব শব্দের অর্থ ব্যাকরণ, ই মানে হচ্ছে ২। ব্যাকরণ নাম্বার ২। তো ব্যাকরণ নাম্বার ২ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাগো। তাহলে হাগো ব্যাকরণটা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ। তবে এই ব্যাকরণটার সাথে আমরা আরো ২ টা ব্যাকরণের তুলনা করে পড়ব। ডান দিকে একটু দেখতে পাচ্ছেন এখানে গোয়া, ওয়া। তো আমরা পড়ব হাগো, ওয়া, গোয়া। ঠিক আছে? ও, আ, ও, আ। তার সাথে আরেকটা পড়ব গোয়া, হাগো, ওয়া, গোয়া। অর্থাৎ এই ৩ টা ব্যাকরণকে আমরা একই সাথে তুলনা করে পড়ার চেষ্টা করব। এখন কথা হচ্ছে এই ৩ টা ব্যাকরণ কি ধরনের অর্থ দিয়ে থাকে আর কখন ব্যবহার হয়, কি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এই বিষয়গুলো মূলত আমরা কি করব এখন? ক্লিয়ার হব। তো দেখেন এই যে হাগো, ওয়া, গোয়া যে ব্যাকরণগুলো আছে এই ব্যাকরণগুলো মূলত এবং, সাথে এরকম অর্থ দেয়। এই ৩ টা ব্যাকরণই একই অর্থ দেয়। এবং আরেকটা হচ্ছে সাথে। এরকম অর্থ দিয়ে থাকে।
এখন কথা হচ্ছে যদি এইরকম অর্থই দেয় অর্থাৎ হাগো এবং সাথে অর্থ দেয়, ওয়াও এবং সাথে অর্থ দেয়, কও এবং সাথে অর্থ দেয়। তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? তো দেখেন মূলত এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যখন নিচু ভাষায় কথা বলবেন তখন মূলত হাগো শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আর যখন উঁচু ভাষায় ব্যবহার করবেন তখন মূলত ওয়া শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আবার আরেকটা জিনিসও বুঝতে পারেন যে আসলে কোনো কিছু যখন আপনি মুখ দিয়ে বলবেন, তো আসলে মুখ দিয়ে বলার ক্ষেত্রে মূলত হাগো শব্দটা ব্যবহার করা হয়। আর মূলত লেখার সময় মূলত ওয়াগওয়া শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এবং সাথে অর্থে যখন ব্যবহার করবেন, তখন মুখ দিয়ে বলবেন যখন তখন ওয়াগওয়া এর মধ্যে একটা ব্যবহার করবেন। আর যখন মূলত আপনি কি করবেন যে কোনো কিছু আরকি দেখা যাবে লিখবেন, লেখার ক্ষেত্রে মূলত ওয়াগওয়া আর বলার ক্ষেত্রে মূলত হাগওয়া এই শব্দটা ব্যবহার করবেন। এটা মূলত বলা হয়েছে। তো এখন একটু খেয়াল করে দেখেন, মূলত আমরা বাম দিকে যে উদাহরণগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। ইউ মানে দুধ, হাগো এবং পাঙল রুটি, সাইও অর্থাৎ কিনি। দুধ এবং রুটি কিনি। তা বলছে ইয়ন ফি রাগো, ইয়ন ফিল মানে পেন্সিল, হাগো মানে এবং পেন্সিল এবং বলছে ঝিউ গ্যাগা, ঝিউ গ্যাগা অর্থাৎ ঝিউ গ্যা মানে কি রাবার, মুসুনি যেটাকে বলে। অর্থাৎ পেন্সিল এবং রাবার ইসসয়ও আছে। পেন্সিল এবং রাবার আছে সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপর বলছে থইইরে অর্থাৎ শনিবারে সিনগু বন্ধু হাগু সাথে বন্ধুর সাথে বলছে সুকুর ফুটবল হ্যাসো খেলেছি অর্থাৎ শনিবারে বন্ধুর সাথে ফুটবল খেলেছি। এখানে দেখেন আবার হাগু কি অর্থ দিল? সাথে অর্থ দিল। অর্থাৎ আমরা দেখলাম যে হাগু শব্দটা এবং সাথে দুই ধরনের অর্থ দিয়ে থাকে। অর্থাৎ দুই ধরনের অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। তো সেম ভাবে ডান দিকে দেখেন পাং মানে রুটি, গয় এবং উইউ দুধ, রুটি এবং দুধ। তারপরে নালচি আভা ওয়া এবং খেয়ে জল ঋতু, আবহাওয়া এবং ঋতু। তাহলে আমরা বুঝলাম যে হাগু ওয়াগোয়া সবগুলোই মূলত ব্যবহার করা হয় এবং সাথে অর্থে। তবে মূলত মুখ দিয়ে যখন বলবো এবং নিচু ভাষায় সেক্ষেত্রে মূলত হাগো শব্দটা ব্যবহার করা হয়। আর মূলত লেখার সময় মূলত ওয়াগোয়া যেটা উঁচু ভাষায় আরকি ব্যবহার করা হয়ে থাকে। তো এই বিষয়টা মূলত এই গ্রামারটা আরকি একটার সাথে আরেকটা এইভাবে তুলনা করে পড়া যায়। এরপর দেখেন এখানে যে উদাহরণগুলো আছে বা যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আমরা সলভ করার চেষ্টা করি। এখানে কি বলছে? একটা বলা হয়েছে সাগুয়া হাগো আপেল এবং সাগুয়া শব্দের অর্থ আপেল, হাগো এবং খোয়াজারুল বিস্কিট, আপেল এবং বিস্কিট মগইও খাই, আপেল এবং বিস্কিট খাই। তার মানে আমরা পিকচার দেখে বুঝতে পারলাম যে এটা এবং এটা খায় আর কি। তো সেই অনুযায়ী আমরা বাকিগুলো সাজাতে পারি। বাকি যে প্রশ্নগুলো আছে বা তারা ছক আকারে সাজায় দিছে সেটা আমরা দেখতে পারি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কি আছে? শিকদাং মানে রেস্টুরেন্ট। তাহলে শিকদাং হাগো লাগাই দিবেন। তাহলে প্রথমে লিখবেন শিকদাং হাগো রেস্টুরেন্ট এবং আমি একটা লিখেই আপনাদের দেখা দিই। শিক দাং হা কো রেস্টুরেন্ট এবং অর্থাৎ শিকদাং হাগো রেস্টুরেন্ট এবং তার সাথে কি ফিওনুইজম এখানে লিখে দিবেন ফিওনুইজম। ফিওনুইজম ২৪ ঘন্টার খোলা দোকান। ঠিক আছে? রেস্টুরেন্ট এবং ২৪ ঘন্টার খোলা দোকান। জাস্ট ২ টা জিনিসের মধ্যে শুধু হাগো কথাটা লাগায় দিবেন। ঠিক আছে? তো এইটা ১ম পিকচারটা কি দেখতে পাচ্ছেন? পিজ্জা যেটাকে আমরা ফিজ্জা বলে থাকি। তাহলে ফিজ্জা হাগো অর্থাৎ পিজ্জা এবং তাহলে এখন দেখেন পিজ্জা যেহেতু পিজ্জা একটা খাবার সেটা তার সাথে হাগো লাগায় দিবেন। পিজ্জা এবং তারপরে কি লাগায় দিবেন? আ মূলত এখানে চিকেন অর্থাৎ চিকেন যেটাকে বলে। তাহলে এখানে লিখবেন পিজ্জা। তার সাথে হাগো লাগায় দিবেন। পিজ্জা এবং তার সাথে কি লাগাই দিবেন? চিকেন যেটাকে চিকেন বলা হয়ে থাকে। ঠিক আছে? চিকেন, চিকেন মানে কি? চিকেন যেটা। ঠিক আছে? তার সাথে মূলত আপনি পার্টিকেল হিসেবে লাগাই দিবেন চিকেনি। এটাও লাগাই দিতে পারেন পার্টিকেল হিসেবে এভাবে মূলত আপনার ২ টা শব্দের সাথে তো দেখেন এখানে মূলত আরো সহজ জিনিস দিছে সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন খাবাং। খাবাং শব্দের অর্থ ব্যাগ। বাং তার সাথে হাগো। হা ও তার সাথে কি দিবেন? উসান। উ উসান মানে কি? ছাতা। তার সাথে পার্টিকেল হিসেবে দিবেন। যেহেতু বাচ্চিম আছে তাই বাচ্চিম না থাকলে গা হতো। এই আরকি। এটা ছাড়া মূলত তেমন কোনো পার্থক্য আরকি নাই। এরপরেরটা দেখেন কি বলছে? এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হারাবুজি মানে দাদা। আর এটা কি? হালমনি। তাহলে হারাবুজি হাগো হালমনি এখানে না গা ব্যবহার করবেন সেটা করবেন। কারণ আপনি তো জানেন যে মূলত যেটা আছে কি লাস্টে হালমনি। তাহলে হালমনি লাস্টে দেখবেন বাচ্চিম নাই। আর বাচ্চিম না থাকলে তখন গা ব্যবহার হয়।
আর বাদ চিহ্ন থাকলে কি ব্যবহার হয়? ই ব্যবহার হয়। যেমনটা মূলত এখানে খেয়াল করে দেখেন, এই যে লাস্ট বর্ণ এটা ছিল, যার কারণে বাদ চিহ্নের কারণে ইটা ব্যবহার করা হয়েছে, এই আর কি। তাহলে বিষয়টা এখানেও ক্লিয়ার হয়ে গেছে। আসলে গ্রামাটিক্যালি আর কি এখানে বিষয়গুলো খুব সোজা আছে, যদিও আপনারা একটু ট্রাই করলে আর কি পারবেন। তো দেখেন এরপরে কি বলা হয়েছে, বলছে কফি অর্থাৎ কফি হানজান ১ কাপ হাগো এবং অর্থাৎ কফি ১ কাপ এবং পাং রুটি হানগে একটা জুসিও দিন। দেখেন বিভিন্ন জিনিস চার ক্ষেত্রে দেখেন বিভিন্ন রকম একক ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কফির ক্ষেত্রে ব্যবহার করতেছেন কি জান অর্থাৎ কাপ বা গ্লাসের একক। আর রুটির ক্ষেত্রে ব্যবহার করতেছেন বস্তুর একক গে। ঠিক আছে? অর্থাৎ টা বোঝাতে। তো এখানে আমরা মূলত সবগুলোই টা বোঝায় আর কি এরকম। যেমন কফি হানজান অর্থাৎ কফি ১ কাপ হাগো এবং পাং রুটি হানগে একটা জুসিও দিন, রুটি একটা দিন। তো এভাবে আমরা বাকি জিনিসগুলো আর কি চাবো। বাকি পিকচার গুলো দেখে, দেখে আর কি দেখে চাবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন ১ম টা কি ভাত যেটাকে, ঠিক আছে? তো আপনি ১ম এ কি বলবেন? ভাপ। ভাপ মানে কি? ভাত। তাহলে ভাপ মানে যেহেতু ভাত, এরপরে কি বলবেন আপনি? তার সাথে অবশ্যই আপনি হান লাগাবেন। যেহেতু একটা আছে তাই আপনি লিখবেন হান। এন্ড ভাতের যে বাটি সেটাকে কি বলা হয়? সেটা অবশ্যই আপনি জানেন খঙ্গি। তাহলে আপনি দিবেন খঙ্গি। খঙ্গি তার সাথে হাগো লাগাই দিবেন। হা-গো। অর্থাৎ ভাত ১ বাটি এবং ভাত ১ বাটি এবং এবং আরেকটা কি চাচ্ছেন সেটা দেখেন। যে খাবারটা আছে এই খাবারটার নাম হচ্ছে উদং। উদং, উদং এই খাবারটার নাম কি? উদং। তাহলে উদং কয় বাটি? এখানে ১ বাটি। তাহলে এটাও বলে হান। এটা দেখেন ওই বাটির চাইতে এটা বড়, তার মানে এটা গামলা বলতে পারি, যেটাকে আমরা খুরুত বলে থাকি। ঠিক আছে? খুরুত। অনেকে গুরুত উচ্চারণ করেন, তো যার যেটা মন চায় করতে পারেন, এই আর কি। তাহলে বিষয়টা বুঝলেন যে কিভাবে চাইতে হবে। মূলত আপনার সর্বপ্রথম সেই জিনিসটার নাম বলতে হবে, এরপরে কি করতে হবে, ওইটা কয়টা জিনিস চাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে, এরপরে মূলত ওইটার একক ব্যবহার করতে হবে। তো দেখেন এরপরে ২ নাম্বার কোশ্চেনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে জুস আছে আর এখানে পানি আছে। তো আপনি এখন এগুলো কিভাবে চাবেন? খুব সোজা। অর্থাৎ এখানে খুব সোজাভাবে চাবেন। দেখেন এখানে জুস, তাহলে আমি আগে ১ম এ লিখবো জুসু। জুস মানে কি? জুসকে আমরা কোরিয়ান ভাষায় কি বলি? জুসু, যেটাকে জুসুও বলে থাকে। হয়, ঠিক আছে? জুসু। এখন আমি বলছি যেকোনো জিনিসের আগে নাম বলবেন, এরপরে তার পরিমাণ বলবেন। যেহেতু ৩ টা তাহলে আপনি বলবেন সে। এরপরে এটা যে পাত্রে নিবেন বা এটার একক যেটা হয় সেটা আপনি ব্যবহার করবেন। তাহলে কাপ বা গ্লাসের একক হিসাবে কি ব্যবহার করা হয়? মূলত জান। তো দেখবেন জান। তার সাথে হাগো শব্দটা লাগায় দিবেন। কারণ আরো কোনো জিনিস নিবে। তো দেখেন হাগো লাগানোর পরে এখানে আবার কি পানি। তো পানি নিতে হলে আগে পানি কোরিয়ানটা লিখতে হবে। তারপরে কি করবেন? পরিমাণ লিখবেন। এখানে যেহেতু ২ টা তার মানে ২। এরপরে আবার এটার একক হিসেবে জান ব্যবহার করবেন। এরপরে আপনি মূলত এখানে জুসও আছে, আপনি জুসও দিয়ে দিতে পারেন। ঠিক আছে? এই বিষয়টা মূলত খুব সোজা বিষয়। এটা মূলত আপনার ইচ্ছা করলে খুব সোজাভাবে কাজ করতে পারেন। তো দেখেন ৩ নম্বরে যেটা বলছে, তো ১ম এ যেটা আছে ৩ নাম্বার সেটা কিন্তু আপনার দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কি বোঝাচ্ছে। দেখেই বোঝাচ্ছে রামিয়ন, তো আপনি ১ম এ বলবেন রামিয়ন। রামিয়ন। তো রামিয়ন, লুডুস। তাহলে এই যে লুডুস সেইটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো, এটা মূলত কি বোঝাচ্ছে? বাটি নাকি গামলা? তো আসলে আমরা সাধারণত যেটা হচ্ছে ভাতের বাটি আছে, এই ভাতের বাটিটা একটু খেয়াল করে দেখেন, ভাতের বাটিকে আমরা খঙ্গি বলবো। ঠিক আছে? আর বাকি যেগুলো একটু বড় আছে সেগুলো তরকারি, এগুলো মূলত বলবেন হচ্ছে খুরুত, যেটাকে আমরা মূলত বলে থাকি গামলা। তাহলে ভাতের বাটিকে বলবো খঙ্গি আর গামলা যেগুলো আছে সেগুলোকে বলবো আমরা কি? খুরুত। তাহলে রামিয়ন এখন কয়টা আছে? সর্বপ্রথম তো নাম উল্লেখ করেন। এরপরে যেহেতু পরিমাণ উল্লেখ করতে হবে তাহলে ২ টা। এরপরে যেহেতু ওইটার একক কি? একক হচ্ছে ফুরুত। অর্থাৎ দু গামলা বলতে পারেন। দু গামলা বা দু বল। বল মানে আপনারা অনেকে অনেক রকম অর্থ বোঝেন। একেক জায়গায় একেক রকম অর্থ বোঝে। এর সাথে আপনি হাগও লাগাই দিবেন। হা-গু অর্থাৎ এবং এবার আসেন আপনি কি এটা নিচ্ছেন? এটা মূলত বলতে পারেন যে আসলে কোকো কোলা যেটা আছে, ঠিক আছে? কোকো কোলা যেটা আছে সেটা মূলত ১ বোতল। তো আপনি এটাকে খোল্লা বলবেন। এটাকে মূলত কোরিয়ান ভাষায় বলা হয় খোল্লা। যা কোল্লা বলে, হ্যাঁ? কয়টা? ১। তারপর জন্য আপনি লিখবেন ১। ১ম এ নাম লিখলাম, পরিমাণ দিলাম ১,
এরপরে ওইটার একক হচ্ছে বিয়ং, বিয়ং মানে বোতলের একক হিসাবে। তাহলে এটাও অন্তত ক্লিয়ার হয়ে গেছেন। এবার এই ৪ নাম্বারে কি বলছে দেখেন, প্রথমেই দেখতে পাচ্ছেন একটা বই। তাহলে আপনি প্রথমে নাম লিখবেন জিনিসটার, স্যাক, স্যাক মানে বই। এরপরে ওই জিনিসটা কয়টা? একটা। তো আপনি দিলেন একটা। এরপরে আপনি কি করবেন? তার একক হিসাবে ব্যবহার করবেন। তো আপনারা জানেন একের অধিক পৃষ্ঠ বিশিষ্ট জিনিসের একক হিসাবে কি ব্যবহার করা হয়? গুণন। তো আপনারা গুণন ব্যবহার করবেন। তার সাথে হাগও লাগাই দিবেন। হা, গ। এর সাথে পেন্সিল আছে যেহেতু, তাহলে পেন্সিলের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন তো। প্রথমে আগে ইয়ন ফিল লিখবেন। আমি একটু উপরে চলে গেলাম। তো আপনারা যেহেতু পেন্সিলের একক হিসাবে ইয়ন ফিল মানে পেন্সিল। ইয়ন ফিল মানে কি? পেন্সিল অথবা কলমও বলতে পারেন, যদি এটা কলম, আসলে কলমের মতোই দেখাচ্ছে। তো আপনারা ইয়ন ফিল অথবা ফল পেন বলতে পারেন। ঠিক আছে? তো আমি ইয়ন ফিল না বলে এখানে বল পেনটাই লিখে দিই, যেহেতু কলমের মতো বোঝাচ্ছে, যেটা ফল পেন আর কি বোঝায়। ঠিক আছে? ফল পেন, ফল ফেন, যেহেতু দুইটা দু গে, বস্তুর একক হিসাবে গে হয়। এইভাবে মূলত আপনাদের গ্রামারগুলো আর কি শিখতে হবে, আর বিভিন্ন জায়গায় এরকম ভাবে সাজাইতে হবে। তো আসেন আমরা মূলত ৯ নম্বর অধ্যায়ে ২য় নম্বর যে কথোপকথন আছে সেটা দেখি। সেখানে বলা হয়েছে থেওয়া মানে আলোচনা, কনভারসেশন, কথোপকথন। তো সেখানে বলা হয়েছে ই মানে হচ্ছে ২, সেখানে ঝমন মানে যেটাকে বলা হয় দোকানের কর্মী বা দোকানি। তো উনি বলতেছেন অসেও মানে স্বাগতম। মানে যে কাস্টমার গুলো আছে ওনাদের বলতেছে আপনাদের স্বাগতম। তারপরে বলতেছে থুসিগেসয়, কি খাবেন? গেট দ্বারা ফিউচার অর্থ বোঝায়। তার মানে তারা কি খাবে একটু পরে, ফিউচার বোঝাচ্ছে আর কি। তখন দেখেন উনারা কি বলতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। তখন এখানে বলছে মিন, মি না উম, মিন, মি না উম, অর্থাৎ আপনার উচ্চারণগুলো এভাবে করার চেষ্টা করবেন। এটা হচ্ছে মিন, তারপর এটা যেহেতু উঠবে বাচ্চিমটা, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মি উচ্চারণ করবেন। মিন মি না উং, মিন মিনা উং। তখন মিন মিনা উং উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে একটু খেয়াল করেন। কফি, অর্থাৎ কফি, দু জান, ২ কাপ জুসও দিন। কফি ২ কাপ দিন। তাহলে কফি বা কফি ২ জান জুসেও, ২ কাপ দিন। তারপর হচ্ছে পাং, রুটি ইস্য আছে। এখানে মূলত জিজ্ঞাসা যেহেতু করছে দোকানি যে আপনাদের স্বাগতম, আপনারা কি খাবেন? তখন বলছে যে তাদের মধ্যে একজন আছে যার নাম হচ্ছে মিন মিনাও। তো সে উত্তর দিচ্ছে কফি ২ কাপ দিন। আর আরেকটা যে কথা জিজ্ঞেস করেছে পাং, রুটি আছে? তখন এই দোকান কর্মী বলতেছে আনিও না, অফসর নেই, না নেই, তার মানে কি নাই? ওই রুটিটা নেই। তখন বলছে খেই খুনুন, অর্থাৎ কেক ইসয় আছে, কেক আছে। তখন মিনমিনাও বলতেছে খুরম তাহলে কফি ২ জান, কফি ২ কাপ হাগো এবং খেইখু অর্থাৎ কেক জুসেও দিন। তাহলে দেখেন এখানে মূলত হাগো শব্দটা ব্যবহার করলে এবং অর্থে। নে আলগেস সুমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে বিষয়টা বুঝতে পারছে। এটা মূলত দোকান যে কর্মচারী আছে উনি মূলত এই বিষয়টা বুঝতে পারছেন। আর এই বিষয়টা মূলত প্রকাশ করছেন। তো আমরা মূলত এখানে যেগুলো আর কি দেখলাম এবং উচ্চারণগুলো আমি বোঝায় দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখবো যে লিসেনিং এ তারা যে উচ্চারণ করে সেই উচ্চারণের সাথে আসলে আমাদের মিলে কিনা সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব এবং তাদের সাথে মিলায় পড়ার চেষ্টা করব। ঠিক আছে? আর ভেঙে দেওয়ার চেষ্টা করব। সবাই খেয়াল করবেন। তো দেখেন লিসেনিং প্লে করতেছি। 어서 오세요. 뭐 드시겠어요? অসোসেও যার অর্থ হচ্ছে স্বাগতম। সাধারণত দোকানে গেলে কোরিয়াতে বা দোকানের সামনে গেলে তখন বলে অসোসেও মানে স্বাগতম। মো থুশিগেছো কি খাবেন? এটা মূলত একটা রেস্টুরেন্টে, বুঝতেই পারতেছেন সামনে দেখাই যাচ্ছে। তারপরে কি বলছে? 커피 2잔 주세요. কফি ২ জান জোসে অর্থাৎ কফি ২ কাপ দিন। অর্থাৎ ইনার নাম হচ্ছে মিনমিনাং। 빵 있어요? পাং ইসয় রুটি আছে? 아니요. আনিও না অর্থাৎ এই দোকানে যে কর্মকর্তা আছে তিনি বলতেছেন না। 없어요. অফসয় নেই, না নেই। দেখেন এখানে বিয়োগটার উচ্চারণ হচ্ছে আর সেই উত্তর এখানে উঠে যাচ্ছে। অফসয়। 케이크는 있어요. খেই খুনুন ইস অর্থাৎ কেক আছে। 그럼 কুরম তাহলে 커피 2잔하고 কফি ২ জান হাগো, কফি ২ জান মানে কাপ, হাগো এবং ২ কাপ এবং 케이크 주세요. খেইখু জুসো কেক দিন। কফি ২ কাপ এবং কেক দিন। 네,
알겠습니다. নে আলগেসুমনিদা, তার মানে উনি বিষয়টা বুঝতে পারছেন, এটাই মূলত প্রকাশ করছে। তাহলে আমরা এটা মূলত ভালোভাবে বুঝতে পারলাম। এরপরে দেখি এখানে মূলত প্রশ্ন করছে। প্রশ্ন দেখেন, মিনমিনাউং শিনুন দিয়ে কোথায় খাচ্ছ, অর্থাৎ গিয়েছিল। তাহলে এখানে কোথায় গিয়েছিল, অদি মানে কোন একটা স্থান বোঝায়, তাহলে আপনারা বলবেন শিখদাঙে। দাং এ খাচ্ছ, শুধুমাত্র অদির জায়গাত এই শিখদাঙে কথা লাগাই দিবেন, উত্তর হয়ে যাবে। মিনমিনাউং শিনুন মুয়াসল কি জুমুন হ্যাসো, কি অর্ডার করেছিল, আমরা কিন্তু সেখানে দেখেছি তারা কি অর্ডার করেছিল, 2 কাপ কফি আর মূলত কেক অর্ডার করছিল। তো সেটাই মূলত ওখান থেকে জাস্ট খালি কপি করে দিবেন। মিনমিনা ওং শি, মিনমিনা ওং সাহেব বলবেন যে দু কফি দুজান, এই যে এখান থেকে দিবেন কফি দুজান হাগো খেইকু, অর্থাৎ খেইকু জুমুন হ্যাসো, এই খেইকু পর্যন্ত দিবেন, এইখান থেকে এই পর্যন্ত দেওয়ার পরে জুমুন হ্যাসো লাগাই দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে সুন্দর একটা। তো এরপরে দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের সাহায্যে তারা একটা উত্তর তৈরি করে দিছে, আবার একটা প্রশ্নের মতো উদাহরণ রাখছে। তো এখানে বলছে পাং রুটি ই মানে 2, যেটাকে আমরা দু বলে থাকি পিওর কোরিয়ানে, পাং দু রুটি 2 উইউ দুধ। তাহলে এটা দেখেন অস স্বাগত মুয়া থসি গেছো, কি খাবেন, তখন বলছে ই এই পাং রুটি দু গ্যাস হচ্ছে 2টা দিন, এই রুটি 2টা দিন। আর উইউ ইস দুধ আছে, তার মানে প্রথমটা দিয়ে বলছে এটা 2টা দিন আর বাকিটা আছে কিনা জিজ্ঞেস করবে। তখন বলতেছে নে ইস, হ্যাঁ আছে। কুরম তাহলে পাং রুটি দুগে 2টা আগো, এবং উইউ অর্থাৎ দুধ সে জান, জান মানে কি কাপ বা গ্লাস রাখো, অর্থাৎ রুটি 2টা আর দুধ হচ্ছে সে মানে হচ্ছে 3, অর্থাৎ 3 গ্লাস দিন। দুধ সাধারণত গ্লাসের বিষয়ে আসে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা এখানে খেইকু 1, তাহলে আমরা জিজ্ঞেস করবো অস স্বাগত মুয়া থসি গেছো, কি খাবেন, তখন বলবেন ই খেইকু হান গে, যেহেতু একটা 1 আছে তাই আপনি বলবেন হান গে জুসু, একটা দিন। এরপরে জুসু আছে, তাহলে জুসু ইস জুসু আছে, তখন বলবেন নে হ্যাঁ ইস আছে, হ্যাঁ আছে। তখন আপনি বলবেন কুরম তাহলে আপনি বলবেন খেইকু, এই যে খেইকু একটার কথা বলছে, খেইকু হান গে, এখানে খেইকু লিখবেন, লেখার পরে হান গে অর্থাৎ কেক একটা হাগো, এবং বলছে জুসু মানে জুস, তাহলে জুসু দু জান, তাহলে জুস যেহেতু কাব্য গ্লাসে তাই দু জান দিবেন, ঠিক আছে। জুসু জু সু দু মানে 2 জান জুসেও। এই এভাবে মূলত আর কি, এখানে যেমন আপনাদের 2টা দিয়ে দেখানো হয়েছে, আপনারা এখান থেকে যে কোনো আবার শব্দ বেছে নিয়ে আবার আপনারা নিজের মতো তৈরি করে নিতে পারবেন। তো এইটাই মূলত আর কি মূল বিষয়। এরপরে আসেন 9 নাম্বার অধ্যায়ে 2 নাম্বার ক্লাসের যে উচ্চারণের নিয়মগুলো আছে, সেখানে বলছে মাসি গে, এখানে দেখেন মাসিত, মাসিদকে উচ্চারণটা করেন মাসিদ গে থুসেয় বা দুসেও বলতে পারেন। তো এখনই মূল বিষয় হচ্ছে দেখেন মাসিদ গে তো সবাই উচ্চারণ করবেন, বাট একটা কথা মনে রাখবেন, ত বর্গীয় বর্ণের পরে পাচ্চিমে ত বর্গীয় বর্ণ আছে আর তারপরে ধরেন ক বর্গীয় বর্ণ আছে, ঠিক আছে। তো ক বর্গীয় বর্ণ এক কথায় যদি বলেন গিউক আছে, তাহলে গিউকটা আসলে সাংগিউক হয়, আর সাংগিউকের উচ্চারণ হয় ক, ঠিক আছে। তাহলে এখানে উচ্চারণ কি মাসিদকে, মাসিদকে থুসেয়, মাসিদকে থুসেয় বা মাসিদকে থুসেয়। তো সেটা আমরা লিসেনিং এ দেখবো। এখানে বলছে যা, তারপর বলছে শিক্ষা হা সিদা, শিক্ষা হা হাফ, এখানে একসাথে উচ্চারণ করবেন হাফ সিদা, শিক্ষা হাফ সিদা, অর্থাৎ খাবার, ঠিক শিক্ষা মানে কিন্তু খাবার আর হাফ সিদা মানে খাওয়া বোঝায়, ঠিক আছে। মাসিদকে থুসেয়, মাসিদকে থুসেয় অর্থাৎ মজা করে খাওয়ার বিষয়টা বলছে, থুসিদা মানে খাওয়া, সেখান থেকে আছে থুসেয়। আর মাসিদা শব্দের অর্থ হচ্ছে মজা, আর মাসিদ মানে কি মজা আছে, আর মাসিদকে মানে মজা করে, ঠিক আছে, মজাদার ভাবে। তখন বলছে নে হ্যাঁ ফানজাং নিমদো, অর্থাৎ বস ও বলতে পারেন যে ফানজাং নিমো অর্থাৎ বসও মাসিদকে মজা করে থুসেও খায়, বসও মজা করে খায়। তো আমরা দেখি এটা উচ্চারণটা আর কি তাদের সাথে আমাদের মিলে কিনা, খেয়াল করেন সবাই। 맛있게 드세요. মাসিদকে থুসেও, দেখেন মাসিদকে, এখানে আমি বললাম যে ত বর্গীয় বর্ণের কারণে গিউক যদি পরে থাকে তো গিউকটা সাংগিউক হয়ে ক উচ্চারণ হয়, তো সেটাই উচ্চারণ করতেছে, আবার খেয়াল করেন 맛있게 মাসিদকে 드세요. থুসেও। এরপরে দেখেন 자, 식사합시다.
자, 식사합시다. 맛있게 드세요. 맛있게 드세요. 네, 반장님도 네, 반장님도 হ্যাঁ বসো 맛있게 드세요. 맛있게 드세요 মজা করে খেয়েছে আর কি, এটা মূলত বোঝাচ্ছে। তাহলে আমরা মূলত আজকে 9 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে ক্লাসটি ছিল সেই ক্লাসে মোটামুটি অনেকগুলোই তথ্য পেলাম। এখানে গ্রামারটা গুরুত্বপূর্ণ আছে, গ্রামারটা অবশ্যই খুব সুন্দরভাবে দেখবেন এবং এই গ্রামারটার সাথে আরো গ্রামারের তুলনা আছে বা সংঘর্ষ আছে, সেটা আমি যখন অন্য গ্রামারটা পাবো তখন ওখানে গিয়ে আমি আর কি বিষয়টা বোঝাই দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকে যেহেতু হাগো গ্রামারটি ব্যবহার করা হলো সেটার সাথে মূলত ওয়াগওয়ার একটা তুলনা আছে, সেটা আর কি বোঝাই দেওয়ার চেষ্টা করলাম এবং এখানে মূলত উচ্চারণের একটা নিয়ম আপনারা শিখলেন। বেশ কিছু তথ্য এখান থেকে পাওয়া গেছে। তো আশা করি পুরো ক্লাসটি একদম ভালোভাবে দেখবেন। না টেনে সম্পূর্ণটা দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা বিষয় আপনি খুঁটিনাটি বিষয়গুলো আর কি জানতে পারবেন। তো যাই হোক, মূলত আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।